সবাইকে শুভ সন্ধ্যা সালাম জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার শুরুতেই জানাচ্ছি আপনাদের আজকের বিষয়ের মধ্যে আছে ইমিগ্রেশন নিয়ে যখন সবাই দুশ্চিন্তায়, তখন একটি সুখবর আজকে এসেছে। তা হচ্ছে সেপ্টেম্বরের যে ভিসা বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 2 বছর ফ্যামিলি ভিসা ক্যাটাগরি এগিয়ে আনা হয়েছে, যা অনেকটা অবিশ্বাস্য বিষয়। এই বিষয়টি আজকে আলোচনা করব। নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটি নির্বাচন, কেমন নেতৃত্ব চায় কমিউনিটি, এই বিষয়টি আজকে আলোচনা করব যে একজন কাজী খালেদ আশরাফ, অনুপ্রেরণার উৎস, প্রবাসীর জীবন এবং অবদান, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। ট্যারিফ নিয়ে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিতর্ক চরমে উঠেছে, এই বিষয়টি আজকে আলোচনা করব যে হঠাৎ করেই আপনার কোভিড যে ভাইরাস, এই ভাইরাসের বিস্তৃতি ঘটছে এবং কোভিড বাড়ছে। এই কেন বাড়ছে এই বিষয়টি আজকে আলোচনা করব এবং আপনাদের সতর্কতা, কী ধরনের সতর্কতা প্রয়োজন, আর যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশের স্টুডেন্ট আছেন তাদের ব্যাপারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস, যে তারা এখানে যখন থাকবেন তখন তারা যদি তাদের যে রিকোয়ারমেন্টস এটা ফুলফিল না করেন, দেন দে উইল বি ইন ট্রাবল। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। যাই হোক, আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, জনাব অ্যাটর্নি মীর মিজানুর রহমান, সৈয়দ আলামিন রাসেল এবং সাংবাদিক আরিফুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল ভাই, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশন সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আজকে শনিবার আগস্ট মাসের 22 তারিখ। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একে অপরকে দায়ী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে। যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বেশ তিক্ত পর্যায়ে রয়েছে বর্তমানে, এবং এটি একটি সুদূর প্রসারী অবস্থারও দিক নির্দেশনা দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য কর্মকর্তাদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা দীর্ঘ ও নিরবচ্ছিন্ন আলোচনার পর একটি সমঝোতা প্রায় হাতের নাগাদে চলে এসেছিল। গত মঙ্গলবার গভীর রাতে কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের কঠোর নতুন শুল্ক কার্যকর হওয়ার 2 ঘন্টারও কম সময় আগে প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়া একটি চুক্তির ঘোষণা দেন এবং এবং চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য কর্মকর্তাদের সময় দিতে তিনি 3 দিন পিছিয়ে দেওয়ার কথাও জানান। শুল্ক আরোপের ব্যাপারটি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন যে আলোচকরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। পরদিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের অফিসের বাইরে পাশাপাশি দাঁড়িয়ে কানাডার বাণিজ্য মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এবং গ্রিয়ার দুজনে মিলে হাসি মুখে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের বেশ কিছু সমস্যার সমাধান করেছেন এবং একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। কিন্তু শুক্রবার গভীর রাতে শেষ মুহূর্তে আলোচনা ভেস্তে যায়, যার ফলে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক চরম সংকটের মধ্যে পড়েছে। এতে প্রায় $900 বিলিয়ন বার্ষিক বাণিজ্য সম্পর্কযুক্ত এই দুই প্রতিবেশীর মধ্যকার বিরোধ পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে যদিও, তবে গতকাল শুক্রবার রাত 11:30টার কিছু পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি গ্রিয়ার জানান যে কানাডা আলোচনার টেবিল থেকে সরে এসেছে এবং নতুন কিছু দাবি উত্থাপন করেছে। তবে সেই দাবিগুলো কি ছিল তা তিনি সুনির্দিষ্টভাবে সাংবাদিকদের উল্লেখ করেননি। তিনি বলেছেন যদিও যে কানাডা এমন একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে, তার ভাষায়, যা তাদের জন্য আমেরিকার বাজারে পণ্য রপ্তানিকারক যে কোনো বড় দেশের তুলনায় সর্বোত্তম সুবিধা নিশ্চিত করত কানাডাকে। এটি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি গ্রিয়ার। তবে এর ফলে মধ্যরাতের পর থেকে প্রায় $20 বিলিয়ন মূল্যের কানাডিয়ান পণ্যের উপর 50% শুল্ক কার্যকর করা হয়। উল্লেখযোগ্য, এই পরিমাণটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কানাডার মোট রপ্তানির প্রায় 5%। অর্থাৎ দেখা যাচ্ছে প্রতি বছর কানাডা থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হয় প্রায় $1 বিলিয়ন পণ্য। 50% শুল্ক দাবি করা হয়েছে 5% পণ্যের উপরে।
কানাডার প্রধানমন্ত্রী কার্নি আরো জানিয়েছেন যে কানাডিয়ান কর্মকর্তারা একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে, কিন্তু যুক্তরাষ্ট্রই এমন সব নতুন শর্ত প্রস্তাব ছিল যা অন্যায্য। এসব শর্ত কানাডার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার পাশাপাশি প্রকৃত অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির সীমাবদ্ধতাও প্রকাশ করে দেয়। কানাডার প্রধানমন্ত্রী আরো জানান যে লেবার ডের পরদিন, অর্থাৎ কানাডার লেবার ডের পরদিন 8ই সেপ্টেম্বর থেকে কানাডা যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য এবং গৃহস্থালী সরঞ্জামের উপর সমপরিমাণ 50% শুল্ক, পাল্টা শুল্ক আরোপ শুরু করবে, সেটিও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তবে 8ই সেপ্টেম্বর থেকে সেটি কার্যকর করা হবে। সাময়িকী নিউজিক সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়েছে যে এফবিআই সাম্প্রতিক এক রিপোর্টে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র জুড়ে সহিংস অপরাধের হার গত প্রায় 90 বছরের মধ্যে সবচেয়ে বড় বার্ষিক হ্রাসের সাক্ষী হয়েছে গত বছর। একই প্রতিবেদনে আরো দেখানো হয়েছে যে যুক্তরাষ্ট্রে আলাস্কা স্টেটে সহিংস অপরাধের হার সবচেয়ে বেশি এবং মেইন স্টেটে তার সবচেয়ে কম। আলাস্কায় সর্বোচ্চ সহিংসতার হার এবং মেইনে সর্বনিম্ন সহিংসতার হার। এফবিআই এই মাসে প্রকাশিত তথ্যে দেখা গেছে যুক্তরাষ্ট্র জুড়ে সহিংস অপরাধ, যার মধ্যে রয়েছে হত্যা ও ইচ্ছাকৃত নরহত্যা, যেটাকে বলা হয় নন নেগলিজেন্ট ম্যানস্লেটার, ধর্ষণ, ডাকাতি এবং গুরুতর শারীরিক আক্রমণ, এগুলিকে বলা হচ্ছে সহিংস অপরাধ। 2024 থেকে 2025 সালের মধ্যে 9.3% কমে প্রতি 1 লাখ মানুষের মধ্যে অপরাধের সংখ্যা দাঁড়িয়েছে 327.6। অর্থাৎ 1 লক্ষ মানুষের মধ্যে 327.6 হচ্ছে অপরাধের সংখ্যা। একই সময় হত্যার হার 18.1% হ্রাস পেয়ে প্রতি 1 লাখ বাসিন্দার বিপরীতে দাঁড়িয়েছে 4.1। অর্থাৎ প্রতি 1 লাখ বাসিন্দায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে 4.1, যা 1995 ও 1955 ও 1956 সালের রেকর্ডের প্রায় সমান, অর্থাৎ ইতিহাসে সর্বনিম্ন। তা সত্ত্বেও স্টেট ভিত্তিক এফবিআই এর তথ্য নিয়ে নিউজউইকের করা একটি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র জুড়ে সামগ্রিক হার কমলেও বিভিন্ন অঞ্চলে সহিংস অপরাধের হার ব্যাপক তারতম্য রয়েছে। এফবিআই এর বার্ষিক রিপোর্টেড ক্রাইমস ইন দ্য নেশন যুক্তরাষ্ট্র সংগঠিত ও নথিভুক্ত অপরাধ শীর্ষক প্রকাশনার অংশ হিসেবে এই পরিসংখ্যানগুলো জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। এই প্রকাশনায় 17,000-এরও বেশি আইন প্রয়োগকারী সংস্থার জমা দেওয়া তথ্য সংকলিত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় 96% আওতাভুক্ত করে। অর্থাৎ 96% জনসংখ্যাকে যে 17,000-এরও বেশি আইন প্রয়োগকারী সংস্থা তদারক করে থাকে, তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এই হিসাবটি দিয়েছে এফবিআই। বাংলাদেশ সহ 75টি দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নীতিকে বেআইনি হিসাবে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিউ ইয়র্কের ফেডারেল আদালত। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা প্রদান স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করে গতকাল শুক্রবার 29 আগস্ট নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতের বিচারক জ্যানেট এ ভাগাস ট্রাম্প প্রশাসনের উক্ত নীতির বিরুদ্ধে রায়টি দিয়েছেন। যদিও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের 75 দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের নীতি বাতিল করা হয়েছে। আদালতের নির্দেশে এটি বাতিল হয়েছে যদিও, তবে আদালতের রায়কে এমন অর্থে নেওয়া ঠিক হবে না যে আজই প্রত্যেক বাংলাদেশি আবেদনকারীর হাতে ভিসা চলে আসবে। আদালতের রায়ে নীতি বাতিল হলেও প্রত্যেক আবেদনকারীর ভিসা সংশ্লিষ্ট কনসুলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কোনো আবেদনকারীর অন্য কোনো আইনগত অযোগ্যতা থাকলে সেটাও কর্মকর্তারা পৃথকভাবে বিবেচনা করতে পারবেন। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে উক্ত রায়ের বিরুদ্ধে আরো উচ্চতর আপিল আদালতে যাওয়ার উদ্যোগ নেওয়াও হতে পারে। ফলে রায়ের পর ভিসা প্রক্রিয়া বাস্তবে কিভাবে অগ্রসর হবে, আগে স্থগিত বা প্রত্যাখ্যাত আবেদনগুলো কিভাবে পুনরায় বিবেচনা করা হবে এবং দূতাবাস ও কনসুলেটগুলো কখন স্বাভাবিকভাবে ভিসা প্রদান শুরু করবে,
এখন সেদিকেই দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ সহ 85 মিলিয়ন আবেদনকারীর জন্য 21 আগস্ট শুক্রবার রায়টি গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হলো সব আবেদনকারী ভিসা তাৎক্ষণিকভাবে ইস্যু হবে এমন নিশ্চয়তা কিন্তু এখনো তৈরি হয়নি। যদিও পরবর্তী আদালতের কার্যকর এবং যুক্তরাষ্ট্র সরকারের পদক্ষেপের উপর এর বাস্তব প্রভাব অনেকটাই নির্ভর করবে। মামলাটি কয়েকটি ইমিগ্রেন্ট অধিকার সংগঠন, ইমিগ্রেন্ট এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। মামলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গত 14 জানুয়ারি 2026 ঘোষণা এবং পরবর্তী নির্দেশনার মাধ্যমে 75টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু বন্ধ রাখার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের এই নীতির আওতায় বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়। আবেদনকারী আবেদন জমা দিতে এবং সাক্ষাৎকার দিতে পারলেও ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকারের যুক্তি ছিল তালিকাভুক্ত দেশগুলোর ইমিগ্রেন্টদের যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি। বাংলাদেশও ওই 75 দেশের তালিকায় রয়েছে। যদিও 21 আগস্ট শুক্রবার রায় বিচারক ভার্গিস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতিকে আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক। আদালতের সিদ্ধান্তের মূল বিষয়টি ছিল যে শুধু কোনো দেশের নাগরিক হওয়ার কারণে একজন আবেদনকারীর ইমিগ্রেন্ট ভিসা আটকে রাখা যাবে না। আইনের অধীনে প্রত্যেক আবেদনকারীর পরিস্থিতি পৃথকভাবে মূল্যায়নের যে প্রক্রিয়া রয়েছে প্রচলিত আইন অনুযায়ী সেটি অনুসরণ করতে হবে। কোনো দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হবে আর কোনো দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হবে না, এইটি সঠিক নয় বলে আদালত রায় দিয়েছে। আদালতের প্রশাসনিক কার্যপ্রণালী আইনের অধীনে পুরো নীতিটি বাতিল করার নির্দেশ দিয়েছে। যদিও ফলে 75 দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা প্রদান বন্ধ রাখার মূল নীতির উপরেই এই রায়টি সরাসরি প্রভাব ফেলেছে। মামলায় বাদীপক্ষের অন্যতম প্রধান যুক্তি ছিল কংগ্রেসের তৈরি ইমিগ্রেশন ও জাতীয়তা আইন কনসুলার কর্মকর্তাদের পৃথকভাবে ভিসা আবেদন যাচাই সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দিয়েছে, কিন্তু 75 দেশের জন্য জারি করা নীতিতে কর্মকর্তাদের সেই ব্যক্তিগত মূল্যায়নের সুযোগ কার্যত সীমিত করে দেওয়া হয়েছিল। আদালত সরকারের এই পদ্ধতিকে আইনি ক্ষমতার সীমা অতিক্রম করার বিষয় হিসাবে গণ্য করেছে। ইমিগ্রেশন আইনে জালিয়াতি ঠেকাতে $100 মিলিয়ন নতুন প্রযুক্তি নিয়ে আসে যুক্তরাষ্ট্রের যারা ইমিগ্রেশন বিষয়টি দেখাশোনা করে থাকে সেই ইউএসসিআইএস, ইউনাইটেড স্টেটস কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ব্যবস্থা আবেদনকারীদের পরিচয় যাচাই ও শনাক্তকরণ প্রক্রিয়া আরো নির্ভুল, গতিশীল ও ব্যক্তিকেন্দ্রিক করতে $100 মিলিয়ন বেশি ব্যয়ের একটি বৃহৎ প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। ইমিগ্রেশন বায়োমেট্রিক অ্যান্ড আইডেন্টিটি সার্ভিসেস বা আইবিআইএস এর নামের এই প্রকল্পের মাধ্যমে মেশিন লার্নিং, ক্লাউড অ্যাপ্লিকেশন, উন্নত ডেটা অ্যানালিটিক্স এবং এন্টিটি রেজুলেশন প্রযুক্তির মাধ্যমে একটি শক্তিশালী অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে যে কোনো ইমিগ্রেশন সুবিধা আবেদন বিবেচনা করার জন্য। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধিগ্রহণ পরিকল্পনা অনুযায়ী আগামী 22 অক্টোবর এই সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হতে পারে এবং 2027 অর্থ বছরের তৃতীয় প্রান্তে থার্ড কোয়ার্টারে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির মেয়াদ 2032 সালের 30 জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ইউএসসিআইএস আইবিআইএস কে সম্পূর্ণ নতুন কোনো বায়োমেট্রিক ডাটাবেস হিসাবে সংজ্ঞায়িত করণীয় বটং এটিকে সংস্থার পরিচয় ব্যবস্থাপনা অর্থাৎ আইডেন্টিটি ম্যানেজমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ও তথ্য বিশ্লেষণ একটি সমন্বিত ক্লাউড ভিত্তিক আধুনিক আইটি সমাধান হিসেবে তুলে ধরেছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে এন্টিটি রেজুলেশন প্রযুক্তি, যার মাধ্যমে নামের বানান, জন্ম তারিখ বা অন্যান্য তথ্যের ভিন্নতা সত্ত্বেও সরকারের বিভিন্ন নথি বিশ্লেষণ করে একই আবেদনকারীকে নিখুঁতভাবে শনাক্ত করা যাবে। অর্থাৎ কেউ যদি নামের একটু হেরফের করে কিংবা ঠিকানা হেরফের করে কিংবা জন্ম তারিখ হেরফের করে কোনো ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করে থাকেন একই ব্যক্তি, তাকেও শনাক্ত করা সম্ভব হবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে।
আধুনিক এই ব্যবস্থায় উন্নয়ন, ক্লাউড অ্যাপ্লিকেশন পরিচালনা, তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা এবং সিস্টেমের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর, ইউএসসিআইএস এর উপর নয়। এই মেগা প্রকল্পের পাশাপাশি অনেক দূর থেকে, ডিস্টেন্স থেকে আবেদনকারীদের পরিচয়পত্র ও কাজের অনুমতির নথি যাচাই করতে $5 থেকে $10 মিলিয়ন আলাদা একটি কমার্শিয়াল সফটওয়্যার সংগ্রহের উদ্যোগ নিয়েছে ডিএইচএস। এর মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন, নথির বারকোড ও মেশিন রিডেবল জোন যাচাই করে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনের মতো সুবিধার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি তথ্য বিশ্লেষণ করা যাবে, যা প্রচলিত সরাসরি নথিপত্র পরীক্ষার উপর নির্ভরতা কমিয়ে দেবে। একই সঙ্গে কাগজ ভিত্তিক আবেদন থেকে ধাপে ধাপে পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় যাওয়ার পথ তৈরি করছে ইউএসসিআইএস। গত 11ই আগস্ট কার্যকর হওয়া নতুন নিয়মের আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন ফরম, ইমিগ্রেশন আবেদনের সুবিধা আবেদনের বিভিন্ন ফরম পর্যায়ক্রমে বিভিন্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করার ক্ষমতা পেয়েছে ইউএসসিআইএস, যা বছরে প্রায় 60 লাখ আবেদনকারীকে প্রভাবিত করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে ডিজিটাল প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেট্রিক প্রযুক্তির সমন্বিত ব্যবহারে ইমিগ্রেশন জালিয়াতি রোধ, স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড যাচাই, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড যাচাই এবং জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিএইচএস এর এই সমস্ত উদ্যোগ। ফায়ার ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্কের বা এফডিএনওয়াই হিসেবে যারা আমাদের কাছে পরিচিত, তার তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে লিথিয়াম আয়ন ব্যাটারিতে অগ্নিকাণ্ডের সংখ্যা গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে এবার। গত বৃহস্পতিবার রাতে ব্রঙ্কসের একটি নাপিতের দোকানে লিথিয়াম আয়রন ব্যাটারির কারণে বড় ধরনের 2 অ্যালার্ম ফায়ার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে 6 জন আহত হয়েছেন। এটি এমন এক ঘটনার সর্বশেষ উদাহরণ যা ক্রমশ বেড়ে চলা একটি প্রবণতার ইঙ্গিত দিচ্ছে নিউ ইয়র্ক সিটিতে। এফডিএনওয়াই তথ্য অনুযায়ী এই বছর এখনো পর্যন্ত লিথিয়াম আয়ন ব্যাটারি জনিত 282টি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করছে সংস্থাটি। এমন ঘটনায় 55 জন আহত এবং 1 জনের মৃত্যু হয়েছে। তুলনামূলকভাবে এফডিএনওয়াই পুরো 225 সাল জুড়ে লিথিয়াম আয়ন ব্যাটারিতে লাগা 292টি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করেছে এবং এসব অগ্নিকাণ্ডে 51 জন আহত এবং 1 জনের মৃত্যু হয়েছিল। এবার নতুন আরেকটি বিতর্ক নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি কি নিয়ে। তো এটি নিউ ইয়র্ক সিটিতে নয়, খোদ ইসরায়েলে তেলাবিব ভিত্তিক তেলাবিবে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি সহ ইসরায়েলি বিলবোর্ড দৃষ্টিগোচর হওয়ার পর নিউ ইয়র্কের ইহুদি সম্প্রদায়ের রাবাইরা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহান্তে তেলাবিবের বাসিন্দারা একটি বিশাল প্রচারণামূলক বিলবোর্ড দেখেছেন, যাতে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরাল মামদানির ছবি রয়েছে। বিলবোর্ডটিতে হিব্রু ভাষায় লেখা রয়েছে, তাদের জিততে দেবেন না, অর্থাৎ মেয়র মামদানিকেও জিততে দিবেন না, ইরানের সর্বোচ্চ নেতাকেও জিততে দিবেন না। এতে তরুণ এই মেয়রকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতেবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পাশাপাশি দেখানো হয়েছে সেই বিলবোর্ডে। বিলবোর্ডটিতে আরো লেখা রয়েছে, তারা চায় নেতানিয়াহু পরাজিত হোক। অর্থাৎ এই 4জনই চায় যে ইসরায়েলের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরাজিত হন। নিউ ইয়র্ক সিটির ইহুদি নেতারা যখন মামদানিকে ইসরায়েলি সরকারের বিষয়ে তার সাম্প্রতিক কঠোর বক্তব্য কিছুটা নমনীয় করার আহ্বান জানাচ্ছেন, ঠিক তখনই এই রাজনৈতিক আক্রমণের বিষয়টি সামনে এলো। ইহুদি বিদ্বেষী হামলার ঘটনা যখন বাড়ছে, তখন ইসরায়েল বিষয়ক সমালোচনা কিছুটা কমিয়ে আনার অনুরোধ জানাতে গত সপ্তাহে 10 জন রাবাই, যাদেরকে ইহুদি ধর্মগুরু হিসাবে পরিচিত, সেই মেয়র মামদানির সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছিলেন নিউ ইয়র্ক সিটিতে। উত্তেজনা প্রশমনের স্থানীয় প্রচেষ্টার এই বিলবোর্ডটি কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছেন সেই বৈঠকে উপস্থিত একজন রাবাই, উদারপন্থী অ্যাডভোকেসি গ্রুপ নিউ ইয়র্ক জুইশ এজেন্ডার নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করা মার্গো হিউজ রবিনসন। তিনি জানান, বিলবোর্ডের বার্তাটি তার কাছে বিশেষভাবে আপত্তিকর মনে হয়েছে, তবে এতে তিনি কিন্তু অবাক হননি।
শেষ করছি, নিউ ইয়র্ক সিটির হোমলেস বা গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে থাকা সত্ত্বেও গত বছর তাদের মৃত্যুর সংখ্যা কমেছে নিউ ইয়র্ক সিটিতে। অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে হোমলেস অধিবাসীদের সংখ্যা রেকর্ড পরিমাণ, কিন্তু মৃত্যুর হার সেই তুলনায় তুলনামূলকভাবে অনেক কম। গত বছরের তুলনায় অন্তত। সিটির পরিসংখ্যানে দেখা যায় ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে ৬০০-রও বেশি গৃহহীন মানুষ মারা গেছেন এক বছরে। নিউ ইয়র্ক সিটির ৬০০-রও বেশি হোমলেস মানুষ, গৃহহীন মানুষ মৃত্যুবরণ করেছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম হলেও ৬০০ মানুষ, কিন্তু তা উল্লেখযোগ্যভাবে কম হলেও গৃহহীন মানুষের সংখ্যা নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড পর্যায়ে রয়ে গেছে। নিউ ইয়র্ক সিটির বার্ষিক একটি প্রতিবেদন অনুযায়ী ৩০শে জুন সমাপ্ত অর্থবছরে গৃহহীন নিউ ইয়র্কবাসীদের মৃত্যুর হার আগের বছরের তুলনায় আগের অর্থ বছরের তুলনায় ১৮% কমেছে। যদিও গত ৭ বছরের মধ্যে এই প্রথম মৃত্যুর সংখ্যা কমেছে নিউ ইয়র্ক সিটি হোমলেস বাসিন্দাদের। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের মতে মাদক ব্যবহারকারীদের কাউন্সেলিং ও নিরাপদ ব্যবহারের কেন্দ্রে পাঠানো ও অতিরিক্ত মাত্রায় মাদক গ্রহণ রোধ, যেটাকে ওভারডোজ বলা হয়, করার মাধ্যমে তাদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন পদক্ষেপই মূলত ইতিবাচক পরিবর্তনের, বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে বলে তারা মনে করেন। আপাতত এখানে শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান আপনাকে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা। আমাদের সাথে আছেন জনাব মীর মিজানুর রহমান, অ্যাটর্নি এট ল, আপনাকে শুভেচ্ছা, এবং আরিফ এবং সৈয়দ আলমিন রাসেল। একটা ব্রেকিং নিউজ আছে, আমি শুরু করি মীর মিজান আপনার কাছ থেকে, যে গত অগাস্ট মাস যেটা চলছে, অগাস্ট মাসে ভিসা বুলেটিন ছিল আপনার ১ সেপ্টেম্বর 2009, কিন্তু সেপ্টেম্বরের ভিসা বুলেটিন যেটা গতকালকে বা আজকে প্রকাশ করা হয়েছে, ওইটা অল অফ এ সাডেন দেখা যাচ্ছে ২২ সেপ্টেম্বর 2011-তে চলে গেছে। আপনার অল অফ এ সাডেন 2 years ahead of time। মানে এটা তো সাংঘাতিক বড় ধরনের একটি খবর, যে স্থবিরতা এসেছিল। হোয়াট ইজ ইয়ার সাজেশন, হোয়াট ইজ ইয়ার কমেন্ট অন ইট? আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। প্যানেলের সবার প্রতি আমার সালাম রইল, দর্শকজনের শুভেচ্ছা রইল। হ্যালো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এটা যদি আপনি জানেন, সত্যি জানেন, এগুলো একটা কথা। কথা হচ্ছে যে এটার জন্য এখন কি করা, খুশি হওয়ার কথা, ভালো কথা, কিন্তু আমি বলবো যে এখন আপনাদের কাজ শুরু হলো। হ্যাঁ, ওই যে তোমার হলো শুরু, আমার হলো কি, যদি যেন একটা গান আছে। হ্যাঁ, এখন হাসির কিছু নাই, আমার কথাটা শুনেন। ব্যাপারটা হচ্ছে যে এই যে এখন এটা আসলো, আপনারা হয়তো দেখা গেল ম্যাক্সিমাম লোক খাওয়া দাওয়া সব বন্ধ করে, চাকরি বাকরি সব ছেড়ে ছেড়ে দিয়ে, জমি জমা বিক্রি করে সব শুরু হয়ে গেলেন যে আমেরিকা আসবেন। কিন্তু ঘটনা হচ্ছে আপনাদের যে এই যে এখন এই যে এটা আসলো, হ্যাঁ, আপনাদের তো এখন ডাক পড়বে। ডাক পড়লে আপনি পাশ করবেন কিনা? আমি বলবো এখন যারারই এখন কাজ মানে এগিয়ে আসছে ডেটগুলা, তারা এখন খাতা কলম নিয়ে বসেন, একটা রচনা লেখেন। কেন আপনি আমেরিকার জন্য একজন মানে যোগ্য ব্যক্তি এখানে আসলে, কেন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য আপনি একজন মানে গুরুত্বপূর্ণ এবং মানে আপনি একজন উপকারী ব্যক্তি হবেন। কারণ যেই কথা আমি বলতে চাচ্ছি যে 2-1 দিন আগেই আরেকটা সার্কুলার বেরিয়েছে, সেটা হচ্ছে যেটার আইনও আগে থেকে ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে তারা আরো স্পেল আউট করলো এবং এগুলা কাজে লাগাবে। সেটা হচ্ছে যে আপনার একটা জিনিস হয়ে গেছে, যিনি আপনার জন্য পিটিশন করেছেন, হ্যাঁ, ওনার সাথে যে আপনার সম্পর্কটা বোনাফাইড, সেটা অ্যাপ্রুভড হয়ে গেছে, সেটা ঘোষণা করা হয়েছে, এটা সত্য আছে, গেল। কিন্তু কথা হচ্ছে যে আপনার এখন যোগ্যতা আছে কিনা আমেরিকাতে আসার, সেটার ব্যাপার আছে। এখানে একটা কথা বলা হতে পারে, সেটা হচ্ছে যে এর আগে যেটা হয়েছে বা এখন যেটা হবে, আপনারা ওই যে বিভিন্ন রকমের ফর্ম ফিল আউট করবেন, যেমন I-864 পিটিশনারের দেখা গেল যে এনাফ ট্যাক্স রিটার্নের পয়সাগরি আছে। হ্যাঁ, সুতরাং আপনার এই I-864 মানে মন কথা হচ্ছে যে এটা যা টাকা দেখাতে হয়, হ্যাঁ, I-864P এই যে ফর্মে একটা চার্ট আছে, হ্যাঁ, যে ওই অনুযায়ী ওনার টাকা আছে, না হলে হ্যাঁ জয়েন্ট স্পন্সর আছে। কথা হচ্ছে মানে পারতপক্ষে জয়েন্ট স্পন্সর ব্যবহার করা যাবে না, এটার আইন আছে, কিন্তু জয়েন্ট স্পন্সর দেখলেই ইটস এ রেড ফ্ল্যাগ, গেল। আরেকটা জিনিস হচ্ছে
5টা স্ট্যাটুটরি এলিমেন্ট আছে, এগুলোকে স্যাটিসফাই করতে হবে। জাস্ট বিকজ আপনি ডিকিউ হয়েছেন, যাদের ডিকিউ হয়ে গেছে বা যারা এখন ডিকিউ এর জন্য ফাইট করবেন, তাদের এটা হয়ে গেলেও আপনারা যে আসতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। কেন নেই? যে আপনি এখানে আসলে সরকারের উপরে, রাষ্ট্রের উপরে, আপনার জনগণের উপরে আপনি একজন বার্ডেন হবেন কিনা, সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার ফলে অনেক কিছুই ঘটছে যেগুলো আপনারা জানেন সবাই, এগুলা নতুন করে বলার কিছু নাই। সুতরাং ইটস নট জাস্ট দুয়ে দুয়ে চারের ব্যাপার। হ্যাঁ, আপনি এখন রেডি হন যে আপনার, যেমন আপনি একটা চাকরির জন্য যাবেন, আপনি একটা রিজিউমে তৈরি করেন যে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা আছে, কি কি লাইসেন্স আছে। হ্যাঁ, এবং আপনি এই যে মানে পাশ করার পর থেকে, হ্যাঁ, শিক্ষাগত যাই যোগ্যতা করেছেন তারপর থেকে, তার পরের দিন থেকে আপনি কি কি কাজ করেছেন, কোনো গ্যাপ থাকতে পারবে না। হ্যাঁ, আপনি একটা মুদির দোকান করেন, কম্পিউটার সায়েন্টিস্ট হন, যেটাই হন, আপনি কিছু একটা দেখাতে হবে যে আপনি কাজ করে খাচ্ছেন, এবং তার ফলে ওনারা ভাবতে পারেন যাতে করে কমফোর্টেবলি যে আপনি এখানে আসলেও কাজ টাজ করে খাবেন। হ্যাঁ, আপনি মানে খুবই বাজে একটা শব্দ আছে, বাদাইমা হবেন কিনা। হ্যাঁ, সোজা কথা, এগুলো যেন না হয়। এখানে আসলেও আপনি কাজ করে খাবেন, জনগণের উপকার হবে আপনাকে দিয়ে। এখানে একটা টার্মই আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবারে গ্রিন কার্ড করা যায়। আমি বলবো প্রত্যেকটা বাঙালি যেন এভাবে করে, হ্যাঁ, প্রমাণ করতে পারেন যে আপনার আমেরিকার স্বার্থে, আমেরিকার উপকার হয়, আপনি এরকম একজন ব্যক্তিত্ব। এখানে অবস্থাটা তাই আছেও দু একজন ছাড়া। তো ফলে আপনারা এটা তুলে ধরতে হবে কাইন্ডলি। আপনারা এরকম করে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে এক, আপনার যেটা হয়ে গেছে, যে সম্পর্কটা ঠিক আছে, আপনার কেউ হয়তো স্পাউসকে অ্যাপ্লাই করেছেন, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, ওই পার্টটা তো গেল। তারপরে অ্যাক্সেস আপনি ক্রিমিনাল কিনা, মোটামুটি ধরে নেওয়া যায় আপনি ভদ্রলোক মানুষ, হ্যাঁ, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট গেল। তারপরে কথা হচ্ছে এই যে জাস্ট বিকজ ওই পিটিশনার দেখিয়েছে ওনার 30,000 টাকা 38,000 টাকা ট্যাক্স রিটার্ন আছে, তার মানেই এই নয় যে আপনি ভিসা পাবেন। আপনার বয়স, হ্যাঁ, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, সিচুয়েশন, এই যে বিষয়গুলো, হ্যাঁ, এরকম 5টা গ্রাউন্ড আছে যে তারা ভাবতে পারে যে আপনি এখানে এসে, হ্যাঁ, যে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়েলফেয়ারের জিনিসপত্র আছে এগুলা গ্রহণ করবেন কিনা। এবং আপনার হয়তো দেখা গেল একটা বাড়ি আছে, ওই বাড়ি, এইরকম একটা বাড়ি থাকলে বাংলাদেশে এইখানে রাজার হাল আপনি থাকতে পারবেন। আপনাকে দেখাইতে হবে যে আপনার কি কি আছে, এবং সেটা শুধু যে বাড়ি ঘর, দোকান, মুদির দোকান, হ্যাঁ, এই জাতীয় ব্যাপার তা না। হ্যাঁ, একটা কাপড়ের দোকান, বেতন কর্মে, তার না। আপনার যে শিক্ষা আছে সেটার অনেক দাম। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশে, নো, বাংলাদেশের শিক্ষা দিয়ে এখানে ডাক্তারি এসে ডাক্তারি করছেন, অনেক সুনামের সাথে ডাক্তারি করছেন, আরো বিভিন্ন ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন লাইনে কাজ করছেন। আপনার শিক্ষা, আপনার অভিজ্ঞতা, যে এই যে বিভিন্ন অভিজ্ঞতা থাকার কারণে there is reason to believe যে আপনি এখানে এসে ওই যোগ্যতা কাজে লাগিয়ে ভালো করতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো অসুখ বিসুখ নাই। ধরেন একটা তো আছে মেডিকেল রিপোর্ট দিতে হয়, সেটা কিছু মানে স্পেসিফিক কিছু ব্যাপারে, সংক্রামক ব্যাপার। এছাড়াও যে আপনি যে মোটামুটি আপনি সুস্থ আছেন, এভাবে করে আপনারা জানেন এই ধরনের বিভিন্ন কিছু আছে। এগুলা দিয়ে যদি আপনারা দেখাতে পারেন, আপনি এখানে এসে, হ্যাঁ, ঠেকাই পড়বেন না। যারা পিটিশনার ওনাদের উপর আপনার হাত পাততে হবে না, আপনি নিজে নিজেই অনেক কিছু করতে পারবেন। এবং এখানে ওই সুবিধাটা আছে, আপনি যে কোনো কাজ করার সুবিধা আছে, এবং এতে করে কোনো অসম্মান হয় না। আপনি এইভাবে করে কাজ করবেন, এবং এই ধরনের যোগ্যতা আছে আপনার। তো এগুলা দেখাতে খুবই প্রয়োজন হবে। আপনারা সেই জন্য রেডি হন। ওই যে সেই একই কথা, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এটা হাসির কিছু নাই। আমি জাস্ট বলতে চাচ্ছি ভাই, আপনাকে এটা একটা যুদ্ধ হিসেবে নিতে হবে। হ্যাঁ, ওরা চায় না আপনি আসেন, আপনি ওই যে বলেন না যে আমি চাই লই না, আমি কাইরা লই, ওই রকম ভাবে আপনি যুদ্ধের জন্য রেডি হন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মীর মিজানুর রহমান। সো আপনি যেটা বলছেন যে পাবলিক চার্জ, এই পাবলিক চার্জে যদি মনে করেন একজনের 5 বাই 3 বোনের জন্য অ্যাপ্লাই করছে, সবার জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন তার যে মনে করেন তার ইনকাম একটু লো আছে, সে যদি একাধিক আপনার কো স্পন্সর বা ওই যে আপনার যেটা লাগে আর কি,
ফিনান্সিয়াল সাপোর্ট যেটা, এটা একাধিক যদি দেয়, তো এটা কি তার পক্ষে সহায়ক হবে না? এটা রেড ফ্ল্যাগ আপনি যেটা বললেন। এটা হচ্ছে লিগালি ইটস ওকে, কিন্তু কথা হচ্ছে এটা দুয়ে দুয়ে চার ব্যাপার না। ঘটনা হচ্ছে এই যে ভিসাগুলো পজ দিয়ে রেখেছে, কেন নিয়েছে? প্রত্যেকেরই এ ধরনের স্পন্সর আছে, হ্যাঁ, তারা দেখিয়েছেন, এই জন্যই ডিকিউ হয়েছে। তারপরেও কেন হচ্ছে না? যে এটা দুয়ে দুয়ে চারের ব্যাপার না। এই যে তারা যদি এখানে এসে বিভিন্ন ফুড স্ট্যাম্প নেয়, এই করে সে করে, হ্যাঁ, তখন যে তাদের কাছ থেকে এরকম আইন আছে যে তাদের কাছ থেকে এগুলো মানে মানে ওখান থেকে নিয়ে নিতে পারে, তাদের যারা স্পন্সরশিপ দিয়েছে, এই জন্য অনেকে এখন দিতে যাচ্ছে না, গেল। কিন্তু তারপরও এটার জন্য যে লিটিগেশন, এটা আদায় করতে যেই খরচ হবে, এর থেকে তারা ভাবছে তারা এটা মানে না, দিবেই মানে না তাদেরকে। ভিক্ষা চাই না কুত্তা সামলা, কি একটা কথা আছে। তাই আমি এটা প্রশ্ন করতে চাই মিজান জি। ভাইকে, বলেন বলেন। জি আমি এটা প্রশ্ন করতে চাই মিজান ভাই। মিজান ভাই, আসলে তো ইমিগ্রেশন অফিসার যখন আপনার সবকিছু বিবেচনা করার পর যদি ফিল করে, যেটা আমি দেখলাম নিউ ইয়েতে প্রেস রিলিজে, যদি ফিল করে তারা আপনাকে একটা বন্ড দিতে পারে। যদি তারা ফিল করে যে আপনি, হ্যাঁ, যদি তারা ফিল করে যে আপনি অন্য সব দিক সেখানে থেকে আসছি, কোয়ালিফাইড, হ্যাঁ হ্যাঁ, আমি বন্ড সেখানে দিতে পারে আসছি। কি? আচ্ছা, সিনিয়র সাংবাদিক জনাব নাজমুল ভাই, আমার সালাম গ্রহণ করুন, আমি সেখানে আসছি। হ্যাঁ, কারণ আমি যদি খালি কথা বলেই যাই, মানে এখানে মানে দেখা গেল 10টা বেজে যাবে। হ্যাঁ, আমি মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিলাম। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে যে, এবং তখন যদি সঞ্চালক মহোদয় মনে করেন তাহলে আমি আরো কথা বলবো, গেল। তো সেটা হচ্ছে যে আমার মতে একটা সুখবর আছে। সেটা কি? যেমন ধরেন তাদের পছন্দ হলো না, জাস্ট না করে দিল। এইটা করার থেকে এমন একটা ব্যবস্থা হয়েছে যেটা গত ট্রাম্প আমলেও কথাবার্তা উঠেছিল, এইবারও যেহেতু করেছে, হ্যাঁ, এটাকে আমি ভালো হিসাবে দেখি। হ্যাঁ, এটার জন্য কারো সাপোর্টার হতে হয় না। সেটা হচ্ছে তখন আপনাকে আমন্ত্রণ জানানো হতে পারে যে আপনার ভিসা হওয়ার মতো না, কিন্তু আপনি যদি তারা একটা ঠিক করবে যে এইরকম একটা অ্যামাউন্ট আপনি হয়তো এই আগামী 5 বছরে মানে আপনি নিতে পারেন, সে পাবলিক অ্যাসিস্ট্যান্স। তো এই যদি নেন, তাইলে এত টাকা আপনাকে বন্ড দেখাইতে হবে। হ্যাঁ, তো এই যে দেখাবেন, তো এটার মাধ্যমে একেবারে না পাওয়ার থেকে তখন আপনি অন্তত মানে ইমিগ্রেন্ট ভিসাটা পেলেন। তো এইটা একটা সুবিধা আছে, কিন্তু এটা আপনাকে প্রথম কথা হচ্ছে এটাও আপনাকে আমন্ত্রণ জানাতে হবে, আপনি নিজের থেকে দিতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যখন আমন্ত্রণ জানাবে, তখন যখন এই অ্যামাউন্টটা আসবে, তখন আপনি যদি ব্যবস্থা করতে পারেন, হ্যাঁ, তখন এটার একটা সুরাহা হতে পারে। এখানে একটা কথা জানবেন যে আপনারা হয়তো ভাবছেন যে কোনো অসুবিধা নেই, আমার ভাই আছে সে দিয়ে দিবে, বোন আছে দিয়ে দিবে, আত্মীয় স্বজন বা তাদের বন্ধু বান্ধব আছে। একটা কথা বুঝতে হবে, তাদেরও সংসার আছে, তারও বউ পোলাপান আছে। হ্যাঁ, আপনার জন্য তারা করবে, তারপরে আপনি একটা কিছু করলেই তো ওই বন্ডের টাকাটা শেষ। হ্যাঁ, জি তো তখন ওই 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 ভদ্রলোকের আপনার মুখটা কই থাকবে ওনার কাছে, বা উনার বউ পোলাপানের কাছে ওনার মুখটা কোথায় থাকবে? সুতরাং এগুলো কারোর কাছে চাওয়া যাবে না। হ্যাঁ, আপনি হয়তো বললেন যে আপনি না দেন না দেন, বহু লোক আছে, সেটা যদি আপনি পান ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে, এবং এটা আমি যেটা বললাম এটা একটা ভালো জিনিস যে একটা ব্যবস্থা আছে, কিন্তু আপনাকেই দেশের সয় সম্পত্তি কিছুই আপনি ধরবেন না, এখান থেকেই সব করতে হবে। এগুলা যেন ওই যে বললাম যে যেহেতু সময় আসছে, এখন এখন থেকে এগুলো করা শুরু করেন। এই যে যে 325 টাকা 120 টাকা প্রথমে দিতে হয়, এটারও ফিটা যে কোনো সময় বেড়ে যেতে পারে। তো এই যে এগুলা টাকাটা কে দিবে? এগুলা আপনাকে ব্যবস্থা করে নিজের থেকে ওই পিটিশনারকে বলতে হবে, যিনি আপনাকে ওই জন্য করছে। তারা হয়তো শরমে আপনাকে বলতে পারতেছে না, জি আপনাদের কি বলতে হবে যে আমি রেডি আছি। তো যাই হোক, মোট কথা হচ্ছে এরকম একটা ব্যবস্থা আছে। জনাব নাজমুল হাসান সিনিয়র সাংবাদিক যেটা বললেন, এটা অবশ্যই সত্যি কথা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তাহের 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 আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমি মিজান আরো ভাইকে পাচ্ছিলাম না। আলোচনা আছে। জি না না, মিজান ভাইকে পাচ্ছে, উনি তো খুব কম আসে এখন। সেটা হচ্ছে যে একটা কথা আমাদের কমিউনিটিতে অনেকের ভিতরে প্রচারিত, অনেকে কিভাবে এটা কথা এইভাবে আসলে জানি না। সেটা হচ্ছে যে গ্রিন কার্ড ধারীরা যখন যুক্তরাষ্ট্রের বাইরে যায়, যখন তারা গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে, তখন কি যে ইমিগ্রেশন অফিসার তাকে কি নতুন ভাবে অ্যাডমিশন ক্যাটাগরিতে দেখে, না সে যুক্তরাষ্ট্রে আগে ছিল পার্মানেন্ট রেসিডেন্ট, তাকে সেইভাবে দেখা তাকে দেওয়া হোক? যদি অ্যাডমিশন ক্যাটাগরিতে দেখে, তাহলে তো ইনঅ্যাডমিসিবিলিটি ব্যাপারটা চলে আসে। এটা ঠিক কিনা?
সঞ্চালক মহোদয়, আমি কি উত্তর দিব? কারণ সময়ের ব্যাপার জি, আছে। খুব আচ্ছা, সংক্ষেপে দিয়ে ঠিক দেন। আছে। জি। সেটা হচ্ছে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার হন, ইলিগালি প্রবেশ করেন, লিগালি এসে ইলিগাল হন, আমরা সবাই, আমি আমি না হলো মানে আমিও একসময় ছিলাম, সেটা হচ্ছে আমাদেরকে এলিয়েন বলা হয় যতক্ষণ পর্যন্ত আপনি সিটিজেন না হন। গত টার্মে বদ্ধতা করে তাদের নাম চেঞ্জ করে নন সিটিজেন বলা হচ্ছে, বেসিক্যালি একই কথা গেল। তো প্রতিবার যখন আপনি বাইরে থেকে ফিরেন, ইটস এ নিউ গ্রিন কার্ড। ইয়া, জি, শেষ কথা। এই জিনিসটাই বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, অনেক ব্যবস্থা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস মিজান ভাই আপনাকে। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে আসি একটু, জাস্ট আমি আলামিন রাসেলের সাথে একটু আলাপ করে নিই সামান্য। আলামিন রাসেল, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ সোসাইটি নির্বাচন নিয়ে আপনার কথা বলছেন, সোসাইটির কী ধরনের নেতৃত্ব প্রয়োজন, আপনারা কী ধরনের নেতৃত্ব চান? ধন্যবাদ টাইম টেলিভিশন এবং আমার শ্রদ্ধ প্যানেলিস্ট যারা আছেন আজকে। বেসিক্যালি প্রথমত এটা যে আসলে আমি চাই না, আমরা বাংলাদেশি কমিউনিটি আমরা চাই যে আপনার বাংলাদেশ সোসাইটিটা একটা মানে কি বলে এটাকে, যে সর্বজন গ্রহণযোগ্য এবং মানুষের যেন কাজে লাগে, হ্যাঁ, সেইভাবে একটা সংগঠন গড়ে উঠুক। তো প্রথমত হলো যে জিনিসটা আপনার, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা বাংলাদেশ সোসাইটিতে কর্মকর্তারা আছেন বা আগে যারা ছিলেন, ভবিষ্যতে যারা আসবেন, কারণ হলো যে এটা একটা ভলেন্টিয়ারি জব, যারা করছেন তাদের নিজেদের পারিবারিক সময়, ব্যক্তিগত সময়টাকে সেই সংগঠনের পিছনে দিচ্ছেন, যেটা আমরা যারা সরাসরি সম্পৃক্ত না তারা পাচ্ছি না জিনিসটা করতে। তারপরেও আমরা কিছু পরিবর্তন চাই, যেটা আমার ধারণা যেটা বাংলাদেশি কমিউনিটির জন্য একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাবে। তো প্রথমত হলো যে আপনার যে $20 দিয়ে যে ভোটের যে ব্যাপারটা আছে, যে আপনার $20 দিয়ে ভোটার হচ্ছে এবং যারা নির্বাচন করছেন তারা টাকাটা পে করছেন, করে আমাকে ভোটার করছেন, আমার টাকাটা তারা পে করে ভোটার করছেন। তো এই জিনিসটা আসলে পরিবর্তন হওয়া দরকার। কারণ হলো যে প্রশ্ন আসে যে আপনার $20 দিয়ে তো কেউ ভোটার হতে চায় না। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো যে $20 দিয়ে তখনই মানুষ ভোটার হবে যখন এই সংগঠনটা বা কোনো সংগঠন যে মানুষের কাছে পৌঁছাতে পারবে, হ্যাঁ, যে এই সংগঠন দিয়ে আমার উপকার হয়, বছর শেষে আমি যদি $20 দিই তাহলে কিন্তু আমার জন্য এটা ক্ষতির কোনো কারণ নেই। তো এই জায়গা যখন তৈরি হবে তখন কিন্তু সবাই কিন্তু আসবে যে নিজের পকেটে টাকা দিয়ে আমি ভোটার হতে চাই। তো এই জিনিসটা চাই। পাশাপাশি আমি যখন ভোট দিয়ে ফেললাম বছর শেষে বা 2 বছর পরে, তখন কিন্তু আমার আর সদস্যপদ থাকছে না। আমার যে রেনুয়ালের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এটার পরিবর্তনের দরকার আছে। এখন প্রশ্ন করতে পারেন যে $20 আপনার যারা নির্বাচন করছেন তারা পে করছেন, করে একটা ফান্ড তৈরি হচ্ছে, ফান্ডটা তাহলে কোথা থেকে আসবে? প্রথমত একটা যে যার যার টাকায় সে ভোটার হবে, যদি 30,000, 35,000, 40,000 হোয়াটএভার যে নাম্বারটা হয়, এই পুরো টাকাটা যদি নিজের টাকা দিয়ে দেই তাহলে আমার ওনারশিপটা থাকবে ওই সংগঠনের প্রতি, নাম্বার 1। নাম্বার টু হইলো যে যেহেতু আপনার এটা নন প্রফিট, যদি আমরা নন প্রফিট সংগঠনে আমরা এটাকে নিতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের যদি কিছু অ্যাক্টিভিটিস আমরা শো করি নন প্রফিট হিসাবে এবং কিছু কাজ আমরা যদি শো করি, তাহলে কিন্তু কি হয় যে সিটির অনেক ফান্ডগুলো আছে, স্টেটের অনেক ডোনার অর্গানাইজেশনগুলো আছে, ইউনাইটেড নেশন আছে, এই যে এদের কাছে যদি আমাদের অ্যাক্টিভিটিস গুলো শো করি সুন্দর একটা আপনার ওয়ার্ক অ্যাক্টিভিটিস দিয়ে, তাহলে কিন্তু ফান্ডটা করা সম্ভব। অনেক নতুন সংগঠন কিন্তু আমাদের সিটিতে $1 মিলিয়ন কিন্তু তারা পাচ্ছেন, এটা আপনার সবাই আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা আসি যে আপনার যদি আমি সংগঠনের ভিতরে যাই তাহলে আপনি দেখবেন যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির পরে বাকি যে পদগুলি আছে তাদের তেমন কোনো আপনার কোনো কাজ কিন্তু চোখে পড়ে না। হ্যাঁ, তো তাদেরকেও কিন্তু আপনার অ্যাক্টিভ করতে হবে সংগঠনের জন্য। যতগুলি মানে সেক্রেটারিয়াল পদ আছে, যারা মেম্বার আছেন, তাদের অ্যাক্টিভিটিস গুলো কি আমার ধারণা তারা জানেন কিনা আমি জানি না, আমি অন্তত জানি না। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, হ্যাঁ, এটা জরুরি। এরপরে আসেন একটা যে নন স্টপ সার্ভিস। হ্যাঁ, যে এই সংগঠনটাকে যদি একটা নন স্টপ সার্ভিস তারা তৈরি করতে পারেন, যেখানে আপনার অথবা নিউ ইমিগ্রেন্ট ক্লাব, শুধুমাত্র যারা নতুন বা বিশেষ করে যারা নতুন ইমিগ্রেন্ট আমেরিকা থেকে আসবেন, হ্যাঁ, তাদের জন্য যদি কিছু অ্যাক্টিভিটিস থাকে যে তারা আপনার কিভাবে লিগাল ইস্যুগুলো পাবেন, ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এগুলো পাবেন, হেলথ ইন্স্যুরেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন, এই জিনিসগুলো যদি যায় এবং এর পাশাপাশি যদি আপনার জবের একটা আপনার জব ফেয়ার বলেন অথবা রেজুমি তৈরি করে বলেন কিভাবে জবের জন্য অ্যাপ্লাই করবে, এই যে ছোট ছোট ওয়ার্কশপ গুলো যদি হয় অথবা বছরে যদি 2টা বা 3টা ক্যারিয়ার সেমিনার হয়, তাহলে হবে কি যে প্রতিটা ক্যারিয়ার সেমিনারে যদি 200 জন আপনার
কি বলে লোককে যদি চাকরি দেওয়া যায়, তার মানে হলো 200টা পরিবার, হ্যাঁ, বছর শেষে হয়তো 500-600 পরিবারটাকে আপনার কাজ দেওয়া সম্ভব হবে। তার মানে দাঁড়ালো যে 2 বছর পরে 1000টা পরিবারকে আমি কাজ দিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। এই জিনিসগুলো দরকার, একটা ওয়ান স্টপ সার্ভিস। এরপরে আসেন যে তরুণ প্রজন্মের জন্য, আমরা সবাই বলছি যে তরুণ প্রজন্মের জন্য, এই প্রজন্মের জন্য আমরা কাজ করছি, তাদের যে আইডিয়া গুলো আছে সেই আইডিয়াগুলোকে আমরা নিতে পারি। কাজ আমরা করছি, কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনারা কি কাজ করলেন বা আমরা কি কাজ করলাম এই প্রজন্মের জন্য, তাহলে কিন্তু কোনো উত্তর কিন্তু আমাদের কাছে নাই। হ্যাঁ, যে এই জিনিসগুলো আমাদের দরকার বাংলাদেশ সোসাইটির কাছ থেকে। এরপরে আসেন যে আপনার নির্বাচনের আগে যদি একটা বিতর্কের আয়োজন করা যায়, হ্যাঁ, যে যারা প্রার্থী হচ্ছেন আপনারা তো নিশ্চয়ই মানে বড় ওয়াইজ প্রোগ্রাম করছেন, তো বড় ওয়াইজ যদি এই প্রোগ্রামের পাশাপাশি নির্বাচন কমিশনার অথবা আপনারা যারা আছেন টিভি ব্যক্তিত্ব, তারা যদি একটা আপনার বিতর্কের ব্যবস্থা করেন, তাহলে হবে কি যে এই প্রার্থীদের জ্ঞান, চিন্তা ভাবনা, তাদের বিনয়, তাদের ব্যক্তিত্ব, সর্বোপরি তাদের শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আপনার চলে আসবে সামনে। হ্যাঁ, তখন কিন্তু আমরা যে যারা প্রার্থী তাদেরকে আমরা বের করতে পারবো। সর্বশেষ তার ভাই সেটা হলো যে যারা নির্বাচিত হবেন তারা এই লাল গালিচা সংবর্ধনা, 50 বছর পূর্তি, এগুলো কমিউনিটির জন্য কোনো কাজ আসে না, এগুলি বন্ধ করতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ইটস এ গুড সাজেশন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব আলামিন রাসেল। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা এক্সপ্লোর করবো, আইডিয়া যেগুলো আছে এগুলো আমরা আলোচনা করবো যারা ক্যান্ডিডেট আছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ এই গবেষণা করার জন্য। আপনি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে যাচ্ছি। সরি, বিকজ আমাদের ওই আলামিন রাসেলের মাকে নিয়ে বাইরে যাবেন, যার কারণে আমার একটু আগে ওনাকে দিতে হলো, ব্যাধি নেবেন না। বাট আপনার কাছে যাবো, আজকে দুটো বিষয় জানবো। একটা হলো খালেদ আশরাফ, যিনি তাকে নিজে প্রতিষ্ঠা করেছেন এখানে, তারপরে কমিউনিটির জন্য এত কিছু করেছেন যে যদি আমরা বলি যে আমাদের কমিউনিটির জন্য অনুপ্রেরণামূলক দুই একজন ব্যক্তিত্ব আমরা সামনে আনতে পারি আমাদের নতুনের কাছে, আমাদের প্রজন্মের কাছে, আমাদের কাছে, তার মধ্যে তিনি একজন। এবং তার সম্পর্কে আপনি অনেক ভালো জানেন, আমরা তার সম্পর্কে জানতে চাই, তার জীবন কর্ম এবং বর্তমান অবস্থা কি, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। এরপরে আপনার কাছে জানবো যে করোনার যে বিস্তৃতি ঘটছে আবার এই বিষয়টি। বাট এর আগে ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, আপনাকে অভিনন্দন। জি, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। খোকন আগে বলুক, ঘুমাতে যাওয়া মনে হয়। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি বেরিয়ে যাব। আমি শুধু বলতে চাই যে টাইম টেলিভিশনকে, যে আমাকে মানে কালকে থেকে কিছু লোকজন বলতেছিলেন এখানে যে ওনারা টাইম টেলিভিশন দেখেন, তো আমি বলি যে ট্রাম্পের বিরুদ্ধে যে এত বলা হচ্ছে যে ওইটা কে বলবে। আমি বললাম না, ট্রাম্পের বিরুদ্ধে আজকে কেউ বলবে না, আজকে সম্ভবত আবু তাহের সাহেব বলবেন যে ট্রাম্প প্রশাসনে প্রথমবারের মতো মানে এই ইমিগ্রেশনের স্ট্যাটাস এগুলো আগাইয়া দিচ্ছে। তো এই যে ট্রাম্প প্রশাসনের সময় ইমিগ্রেশনের প্রতি বিভিন্ন সহনশীল যে সমস্ত বিষয়গুলো আসছে সেগুলো মানে এই টাইম টেলিভিশনে বলা হবে গুরুত্বপূর্ণ ভাবে। আমি জিয়া ভাই সময় নষ্ট করতে চাই না, আপনাদের কথা অনেকেই শুনতে চায়, বাট আমাদের দেশ চমৎকার, মানুষের উদ্যম, মানুষের ভালোবাসা, এবং অনেকেই এই দূর থেকে টাইম টেলিভিশন আপনাদের কথাবার্তা শুনেন। এবং আমাকে যেভাবে মানে ওখানেও গালাগালি করেন কিছু লোকজন, এখানেও আবার তাদের বিরক্তি প্রকাশ করেছেন যে মানে আপনি কেন ট্রাম্পের বিরুদ্ধে বলেন না। কিন্তু আমি এটা খুব সহজভাবে নিয়েছি, এবং আমি মনে করি যে মানুষ আমাদের কথাবার্তাকে গুরুত্ব দেন, এবং এই যে স্বাস্থ্যকতা, ইমিগ্রেশনের বিষয়, আমি মনে করি আমাদের কমিউনিটি হিসাবে এবং মানে বাংলাদেশের জনগণের একটা সংবাদ মাধ্যম হিসাবে এটা টাইম টেলিভিশন একটা ভালো ভূমিকা পালন করেছে। যদিও আবু তাহেরের বিরুদ্ধে কয়েকজন বলছেন যে উনি আপনার প্রতি নানান ধরনের অন্যায় আচরণ করেন। আমি এটা সহজভাবে নিয়েছি যে এটা পেশাগতভাবে উনি এটা দেওয়ার চেষ্টা করেন, এটা পার্সোনালি না নেওয়ার জন্য মানে আমি সবাইকে অনুরোধ করছি। তো জিয়া ভাই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ট্রাম্পের যে আমার কিন্তু একটা কমেন্ট আছে, আমাকে আবার অনেকে এটাও বলছে যে আপনার ইব্রাহিম চৌধুরী খোকন আর তাহেরের ঝগড়াটা নাকি সাজানো। তা আমি বলেছি ভাই আমি এই সম্পর্কে কিছুই জানি না, দুইজনে আগে যুক্তি করে তার স্টুডিওতে আসে, এসে ঝগড়াটা করে এবং এটা ওদের ফান করার জন্য করে। আমাকে এটাও বলেছে, আমি নো কমেন্ট বলেছি, আপনি জানেন নাজমুল ভাই, এটার সাথে সত্যের কোনো দূরত্ব না। আমি তো শুনে মারামারি করতে পারি না। আমি আমার ক্ষেতটা, অনেকে আছে একদিনের যে পীড়ন হয় আপনাদের এখানে, আমি বলি না যে সবসময় পরিকল্পিত ভাবে না, কিন্তু আমি একটা পারপাস, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা মূলত বেশি সেটা হচ্ছে
যে আপনি টাইম টেলিভিশনে ট্রাম্পের বিরুদ্ধে পক্ষে কথা বলেন, কিন্তু বাইরে পাবলিক আলোচনায়, বন্ধু বান্ধব আলোচনায় ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেন। আমি তো টাইম টেলিভিশনে একটা অনুষ্ঠান আসি এটা পারফর্ম করার জন্য, আপনি যেভাবে করেন এখানে তো আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন না, আমি একটা পক্ষের জিনিসটা উঠে ধরি, এই ধরাটা আমি মানে আপনি বিতর্ক সভায় আসছেন, মানে আপনি একটা বিতর্ক সভায় আসছেন, আপনাকে একটা সাবজেক্ট ধরে দেওয়া হয়েছে যে আপনি ট্রাম্পের বিরুদ্ধে বলবেন, পক্ষে বলবেন, এই তো? না, এটা এরকম যেভাবে কিছু না, এটা নট দিস। তাৎক্ষণিকভাবে আমি মনে করি এই বিষয়ের যে অন্য বক্তব্যটা আছে সেটা উঠিয়ে মানে তুলে ধরা দরকার। আর নাজমুল ভাই ধন্যবাদ। আমি জিয়া ভাইকে রেখে কথা বলতেও পারি না, বলেন আমাদের মানে শরীর টরীর কাপে কথাবার্তা বন্ধ হয়ে যায়। তো জিয়া ভাই কথা বলেন, আমি একটু শুনে আমাকে যেতে হবে, এবং অনেকেই ইতিমধ্যে মানে জিজ্ঞেস করেছেন আপনাদের কথা, সব প্রত্যেককে আমি আলাদা আলাদা বলতেছি না। তো এই টাইম টেলিভিশন অনুষ্ঠানটা যে এত ভোরে উঠে সকালে মানুষজন দেখেন, এটা আমাকে মানে খুশি করেছে। যদিও এই টাইম টেলিভিশনের পক্ষ থেকে আমি এক কাপ চা খাইতে আমার এটা লড়াই করা লাগে, সংগ্রাম করা লাগে। তো বাট এনিওয়ে, ধন্যবাদ। সারা জীবন লড়াই করে করে গেল আপনার। যাই হোক, ট্রাম্পের এটা কোনো বিনয়ের বা কোনো করুণা না, ব্যাপারটা অনেকদিন উনি আটকে রেখেছিলেন সব, এটাকে মোটামুটি একটু এখন দেখছেন আটকে রাখার কোনো সুযোগ নেই। সামনে নির্বাচন, তো নির্বাচনে কিছুটা লোকজনকে হাতে নিতে হবে। সো দ্যাটস হোয়াট হি ডিড। এটাতে তার কোনো প্রশংসা পাওয়ার কিছু নাই। দ্যাটস ইট। সেই মনে যখন ভালো কাজ করে তখন বলে নির্বাচনে হাতে নিতে হবে। বাট এনিওয়ে, আমি আর কথা বাড়াই না, আমরা জিয়া ভাইকে শুনবো। থ্যাংক ইউ সো মাচ জে ভাই। সো আমরা যেটা আলাপ করছিলাম যে আপনার এই যে আপনার কাজী আমি বলি খালেদ আশরাফ সাহেব, আমার দুইটা টপিক আছে। আমি কোভিডটা আগে বলে নেই। জি, কোভিডটা দেখা গেছে যে আজকে যে ইনফরমেশন আসছে যে সামারি কোভিড সার্জ হচ্ছে আবার। এখন অন্য যেগুলো হয় যেমন ফ্লু হয়, এগুলো কিন্তু বছরে একবার হয়, কিন্তু কোভিড দেখা যাচ্ছে উইন্টারে সার্জ হচ্ছে, আবার সামারে সার্জ হচ্ছে। তো সামারে দেখা গেছে গত জুলাই মাসের থেকে অগাস্ট মাসে 105% বেশি কোভিড পাওয়া গেছে। যে ওই যে ট্র্যাক করে না, যে তোমার স্টুলের মানে ওয়েস্ট ওয়াটার যেটা করা হয়, ওটাতে ভাইরাস পাচ্ছে। তো এটাতে ভালো খবর হচ্ছে যে মানুষ বেশি অসুস্থ হচ্ছে না। তার কারণ হচ্ছে ফ্লু যেরকম আগে হয়ে অনেক হাজার হাজার মানুষ মারা যেত, তারপরে আস্তে আস্তে বডিতে ইমিউনিটি ডেভেলপ হয়। ইভেন এখন যদি কোনো বাচ্চার জন্ম হয়, সে কিন্তু তার কোভিডই হবে না, কারণ তার মার কাছ থেকে সে ইমিউনিটি পেয়ে গেছে। আমরা পাই না, এই জন্য আমরা অনেকে মারা গিয়েছিলাম। কিন্তু কোভিড যে বাড়ছে, এটা এই দুইটা হচ্ছে সামারে এবং উইন্টারে, এটা ডিফারেন্ট দেন ফ্লু। ফ্লু একবারই হয়। এখন কথা হচ্ছে যে এটার জন্য কি করা। প্রবলেম হচ্ছে যে অনেক অসুস্থ বয়স্ক বা যে কোনো সময় যারা দুর্বল ইমিউনিটি, তাদের কিন্তু বিপদে পড়তে পারে। তো যার জন্য 6 মাস পরে ভ্যাকসিনের ইমিউনিটি চলে যায়, এটা আমরা জানি, বডির মধ্যে পাওয়া যায় না, কিন্তু হয়তো অন্য সেলুলার প্রোটেক্টিভিটি থাকতেও পারে। তবে বলা হচ্ছে যে এই সময় কেন সামারে, উইন্টারে আমরা হয়তো হলাম ঘরের মধ্যে আমরা একসাথে থাকি, গরম ঠান্ডা বাইরে। সিমিলারলি গরমের সময় এয়ার কন্ডিশনের জন্য আমরা কিন্তু একসাথে গ্যাদারিং করি। তো এই জন্য দেখা গেছে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিহেভিয়ারের ব্যাপার, যে একসাথে গ্যাদারিং হলে যদি কারোর কোভিড থাকে তখন অন্যজনের কাছে এটা চলে যায়। তো যদি কারোর অসুস্থ ফিল করেন, আগের কথা অনুযায়ী তারা মাস্ক পরবেন, তারা বাইরে থাকবেন, যে অন্যদের যেন সংক্রমণ না হয়। আর এটা একটা। সেকেন্ড হচ্ছে যদি কোনো কারণে ফিল করে তাহলে টেস্ট করা। টেস্ট আমাদের বন্ধ হয়ে গেছে, অনেকে টেস্ট করে, অনেকে ভ্যাকসিন নিচ্ছে না। তো যদিও ভালো খবর হচ্ছে যে অত মানুষ অত অসুস্থ হতে হবে না, কিন্তু যারা হবে তারা একটা সিরিয়াস ব্যাপার। তবে জানা দরকার যে এটা বাড়ছে। আপাতত এই খবর কোভিডের তুমি যেটা পাঠিয়েছ। জি। আর যেন খালেদ আশরাফ সম্পর্কে জানতে চাই, ওনার লাইফ অ্যান্ড ইব্রাহিম চৌধুরী প্রথম আলোতে গত সপ্তাহে এই পুরো একটা আর্টিকেল আমি লিখেছি, ও ছাপিয়েছি। তো খালেদ আশরাফ একজন আর্কিটেক্ট, অনেকে তারা চিনবে এইভাবে যে সে ওনার ছবিটা একটু আমরা স্ক্রিনে দেখি। জি, স্ক্রিনে ওনার ছবিটা দেখা যাচ্ছে। জি, থ্যাংক ইউ সো মাচ। খালেদ আশরাফ যখন বুয়েটে পড়ে সেকেন্ড, তখন সে উন্মাদ ম্যাগাজিন যেটা, ওইটা কিন্তু সে হচ্ছে ফান্ডের এডিটর। হুমায়ুনের মধ্যে ভাই তো এখন চালাচ্ছে, তো ওরই আইডিয়া। ও খালি কার্টুনিস্ট ওইখানে, সে নিউ ইয়র্ক টাইমসও কার্টুন করেছে, সে ফিলাডেলফিয়া কার্টুন করেছে। তো খালেদ আশরাফ খুব ব্রিলিয়ান্ট। সে MIT-তে আসছিল আর্কিটেকচার হিসেবে, পাশ করে ইউপেনে সে PhD করেছে। করার পরে সে 25 বছর
ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, টেম্পল, হাওয়াইতে সে অধ্যাপনা করেছে, কিন্তু ওর মাথার মধ্যে সবসময় চিন্তা দেশে যাবে। তো আমি প্রথম আলোতে লিখেছিলাম যে অনেকে বাংলাদেশ থেকে আমাদের বলে যে আপনারা বিদেশ চলে গেছেন, দেশে পড়াশোনা করে দেশের পয়সায় দেশের জন্য তো কিছু করেন না, ভুলে যান। তো আমি লিখছি যে আমরা একজন নাম বলতে পারি, খালেদা আশরাফ। 2015-তে তার ওয়াইফ ও আর্কিটেক্ট, তার ক্লাসমেট, ও বলছে যে আমাকে যেতে হবে দেশে, আমি করতে চাই। কারণ সে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া, খুব ফেমাস, সে পেন থাকতে পেনের আর্কাইভে সে বোর্ড অফ ট্রাস্টিতে ছিল। লুই কান, যে আমাদের সেকেন্ড ক্যাপিটাল করেছেন, আমাদের এখন যে পার্লামেন্ট, ওইটার যে আর্কিটেক্ট, তার উপরে সে ডকুমেন্টারি বানিয়েছে। তারপরে সাউথ ইস্ট এশিয়ার 4 জন আর্কিটেক্টের উপরে সে এক্সিবিশন করেছে, যেটা 97-এ নিউ ইয়র্কে। ওইটা আবার অনেক ইউনিভার্সিটিতে ওটা দেখানো হয়েছে। সো হি ইজ ভেরি ইন্টারন্যাশনালি ফেমাস। বাংলাদেশে সে যাওয়ার পরে যেটা করছে সেটা হচ্ছে ডাইরেকশন দিচ্ছে নগরকে কিভাবে, শহরকে কিভাবে ইমপ্রুভ করা যায়। কারণ আমাদের দেশের ঢাকা শহর ভেঙে পড়ে যাচ্ছে, প্রত্যেকটা শহর। এর মধ্যে খালেদের যে যুগান্তকারী চিন্তা ভাবনা, এখানে কিন্তু অনেক জায়গায় এটা কাজ হচ্ছে। ঢাকাতে আরেকটা দেশ সে করছে, সে নদীকে সে আবার পরিবেশবাদী। কিছুদিন আগে একটা খুব বড় বই লিখছে, নাম হচ্ছে পদ্মা। পদ্মা নদী কিভাবে আসলো, খালি সাহিত্যিক না, এটার যে জিওগ্রাফিক্যাল ভ্যালু। তাহলে আমাদের যে ডেল্টা, বদ্বীপটা তৈরি করলো বাংলাদেশের, আমরা এটাকে কিভাবে গ্রহণ করে এই পানিটাকে আমরা কাজে লাগিয়ে আর্কিটেকচার, পানি বন্ধ করে জলাবদ্ধতা না হয়, এটা দিয়ে কিভাবে নগরকে উন্নয়ন করা যায়, আমাদের পরিবহন থেকে শুরু করে এসবের উপরে তার রিসার্চ, এবং খুব সে খুবই রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো খালেদা আশরাফ আসছে, তো আমি যেটা চিন্তা করলাম যে আমাদের উচিত এরকম একজন মানুষ, সে দেশে চলে গেছে, করছে, আসে, বছরে আসতে হয় তার, ওকে আমরা একটা সম্বর্ধনা দেব। কেন দিব? যে আমরা এরকম অনেকেই হয়তো আছে, আমরা জানি না, আমরা অনেকে পারি না, কিন্তু যারা করে তাদেরকে তুলে ধরলে প্রবাসীরা ইন্সপায়ার্ড হবে যে এখান থেকে মেধা নিয়ে, সর্বশ্রেষ্ঠ মেধা নেওয়ার পরেও ফুল প্রফেসর হয়েছে, এখানকার চাকরি আছে, তাও সে ওখানে কিন্তু গত 2 বছর সে বেতনও পায় নাই, কিন্তু সে আছে। তো এরকম একজন মানুষকে আমার মনে হলো যে আমরা যদি আমাদের প্রজন্ম, আমরা যদি জানি তার সম্বন্ধে। প্রথম আলোতে, গত নিউ ইয়র্ক প্রথম আলোতে আমি লিখেছি মোটামুটি একটা আইডিয়া। তো ওকে আমরা আগামীকাল সম্বর্ধনা দেব। ভালো খবর হচ্ছে এটা কোনো অর্গানাইজেশন থেকে না, তাতে কি যত বিরোধী অর্গানাইজেশন আছে, 2 মসজিদ কমিটি, সবাই আসছে। কারণ ওইটা কোনো অর্গানাইজেশন থেকে না করা, যে আমি যেহেতু সিনিয়র মানুষ, আমি করেছি এবং আমি অন্যদেরকে ইনভাইট করছি পার্ট অফ ইট। যদি আমি মোটামুটি সবই করছি, সেখানে বিদেশিরা আসবে, ইউপেনের আর্কাইভের হেড, সে খালেদের জুনিয়র, সে তার সামনে কথা বলবে। খালেদ বলবে ভবিষ্যতে তার কি চিন্তা ভাবনা, নগর উন্নয়নে প্রবাসীদের কি হেল্প করবে। সিলেটে তোমার একটা কথা বলে রাখি, 2018-তে যখন আমরা 19-এ সিলেট সম্মেলন করলাম, তখন সে সিলেটের জন্য বেঙ্গল ফাউন্ডেশন থেকে পুরো সিলেটকে সুন্দর করা, উইদাউট এনি বিল্ডিং না ভেঙে, যা আছে এটার উপরে করেছিল। এটা পরে আমাদের মেয়র তখন ওইটা করে না, কিন্তু মংলা, নারায়ণগঞ্জ করছে, ঢাকাতে প্রচুর কাজ, সবই কিন্তু ও ইজ দ্য মেইন। তো এই জন্য আমাদের প্রবাসীদের জানা দরকার যে আমাদের একজন হলেও দেশের বিরাট একটা আর্কিটেকচারের কাজে সহায়তা করছে। তো তোমরা দোয়া করবার জন্য। ও কালকে আসবে, এবং আমার মনে হয় যারা অনেকে যারা আছে আমাদের ফিলাডেলফিয়া, তার নামও শুনে নাই, তারাও আসবে, তারা জানবে এবং তারা প্রাউড হবে যে আমাদের একজন আছে, এবং তারাও ইন্সপায়ার্ড হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সো কালকে কোন জায়গায় হবে এটা একটু বলে দেবেন, জায়গা, প্লেসটা আর টাইমটা? ও, কালকে আমরা 12:30টায় করব। এটা একটা সপ্তক মিউজিক স্কুল, সেখানে আমরা করবো আর কি। সেটা আপার ডার্বি এরিয়ার মধ্যে পড়বে। কেউ আসতে চাইলে প্রথমে কি আছে আর কি। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই সময় দেওয়ার জন্য এবং কমিউনিটি সার্ভিসের জন্য। আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আরিফ, আপনার কাছে যাই, যে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ স্টুডেন্ট যারা আছে এখানে, শিক্ষার্থী, তাদের ব্যাপারে একটি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রে যারা আছে। এই সতর্কতার মধ্যে কি আছে আপনার? আমি সতর্কতা বলতে চাই, তার আগে আপনি অনুমতি দিলে আমি জিয়া ভাইয়ের কাছে 2টো প্রশ্ন রাখতে চাই। অনেক গুরুত্বপূর্ণ উনি বলেছেন। জিয়া ভাই, অনেক ধন্যবাদ, আমরা অনেক তথ্য পেলাম।
আপনার এই তথ্যের মধ্যে দুটো প্রশ্ন আমার কাছে জন্ম হয়েছে। উনি 2 বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিচ্ছেন। তো আমি যেটা বলতে চাই, ঢাকাকে কেন্দ্র করে সরকারের সাথে যদি উনি সংযোগ থাকেন, উনি ফ্রি সার্ভিস কেন দিচ্ছেন? আর দুটো বিষয়, কোন মন্ত্রণালয়ের সাথে উনি সম্পৃক্ত আছেন, এবং আমরাও ওনার যে মহৎ পরিকল্পনা আছে আমরা প্রতিবেদনের মাধ্যমেও কিন্তু সেটাকে তুলে ধরতে পারি। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলোও আসতে পারে। তো আবির, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2 বছর বেতন পাইনি, এটা ও বেঙ্গল ফাউন্ডেশনের, সরকারের সাথে না। সরকার ওকে কনসালটেন্ট হিসেবে ডাকে সবসময়। তো বেঙ্গল ফাউন্ডেশনের সে ইনস্টিটিউট অফ আর্কিটেকচারের সে হেড, এবং ওইটা থেকে তাদের বেতন আসে যখন তাদের ব্যবসাটা ফেল করলে বেতন আসে না, সেটা অন্য জিনিস। ও এটা নিয়ে কোনো কমপ্লেন করে নাই। আমি জাস্ট বলতে চাচ্ছি যে সে হি ইজ হ্যাপি, তার ইন্টারেস্টিং কোনো কমপ্লেন নাই। পাচ্ছি না পাইনি, আমি এনাফ আছে, আমি বাংলাদেশের তার কত খরচ লাগে খাইতে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে সরকার তাকে সম্মান করে, যত বড় বড় প্রজেক্ট আছে তার কনসার্ন হিসেবে নেই বেঙ্গল ফাউন্ডেশন। এই যে সিলেটে বলো বা মংলা বা নারায়ণগঞ্জ বা ঢাকাতে, ওল্ড ঢাকার পর একটা বই আছে, ওল্ড ঢাকারও পুরো রাস্তাঘাট ছোট ছোট চিপা, এটাকে কোনো না ভেঙে ওইখানে কিভাবে পরিবেশ সুন্দর করে বাগান করা, রাস্তা ক্লিন করা, পুরো যে সুন্দর করে নগরের, সি ইজ এ নগর আর্কিটেক্ট। এই নগরটাকে সে এখন তার মাথায় ঢুকছে জলকে কিভাবে বাধা না দিয়ে জলেরকে ধারাকে এটা নিয়ে করবে। এইসব জিনিসগুলো ইন্টারন্যাশনালি খুবই খুবই তুমি বদলিবে আমাদের দেশ, এখানে তুমি জলকে বাধা দিবা হবে না। তাছাড়াও এই জলের মধ্যে পরিবেশ আছে, তাহলে এমনি সে পরিবেশ নিয়ে অনেক কিছু করে। তো তুমি যেটা আনসার টু ইউর কোয়েশ্চেন, সরকারের সে কনসালটেন্ট হয়। সরকার তো চাকরিতে করে না, সে বয়স হয়ে গেছে, প্লাস সে গিয়েছে, তাকে নিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন, নট গভর্নমেন্টের কোনো জিনিস না। বাট গভর্নমেন্ট মোস্ট অফ দ্য টাইম তারা এরকম কনসালটেন্টকে দিয়ে তারা কাজ করায়, আর তারা পায় কাজ, কারণ যেহেতু সে খুব ফেমাস, নাম করা। লুইখানে পেনেতেও সে সবসময় আসে। তো এইটা একটা। আর আমাদের তার জন্য কিছু করা কিনা, যেমন ধরো সিলেটে সে এত বড় 2 বছর পরে একটা প্ল্যান করলো, ওখানে আমাদের মেয়র সাহেব ওটা নিল না। এখন এই যে সরকাররা অবসর করে, তার মন খারাপ হয়, কারণ সে এটা নিয়ে এত সুন্দর করে নিখুঁতভাবে করলো। তো আমরা ওখানে আমরা বকের হতে পারি যে যারা এক্সপার্ট বাংলাদেশে কয়েকজনই গিয়েছে, কেউ তো ওরকম যায় নাই, তাদের কাজগুলোকে যদি তারা সরকার না নেয়, ও খুব শান্ত, ওরে আমি টাই পড়তে দেখি নাই, ভেরি হাম্বল, মৃদুভাষী। এই দেখো না, এই ছবির মধ্যেও তার টাই নাই। সে খুবই হাইলি, তোমার কি বলবো, এথিক্যাল মানুষ। কোনো ফাইটে যেতে চায় না, কারোর বিরুদ্ধে কমপ্লেন করে না। সরকার দেয় নাই, ঠিক আছে, সরকার কি করবে। তো এই খালেদা আশরাফ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের আরো অনেক আছে, হয়তো আমাদের উচিত তাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মান দেখানো, কারণ তারা আসবে না, তাদের কোনো মেডেল নেওয়ার দরকার নাই, তারা কোনো পয়সার দরকার নাই। তো এই জন্য আমাদের উচিত যে আমাদের চিলড্রেনরা, আমরা নিজেরা যেন প্রাউড হয়ে, আমরা যেন দেশের মানুষকে বলতে পারি, প্রবাসে এসে আমাদের সবাই কিন্তু ভুলে যায়নি, আমরা করার চেষ্টা করি, অনেকে আমাদের কাজ নেয় না, আমরা জানি, কারণ দেশের পলিটিক্সে হয়তো আমি লীগ বা বিএনপি না করলে তোমার কথা শুনবে না, কিন্তু আছে যারা তার এর মধ্যেও কাজ করে যাচ্ছে। এটাই আমার সবাইকে জানাবার ব্যাপার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরিফ, যেটা এটা কি এই বিষয়ে সংক্ষেপে বলে দেন আপনি, আমি সত্যি কি? একদম সংক্ষেপেই বলছি। বেসিক্যালি 12 অগস্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে দূতাবাস আছে তাদের একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে যেটা বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বিদেশি শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন তাদের ব্যাপারে কিছু শক্ত মেসেজ আছে। মেসেজটা কি? আপনারা বাংলাদেশে এসে বসে আছেন, আপনাদের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মূলত একটি অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনটির নাম হচ্ছে সেভিস, সংক্ষেপে স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয় ওই অর্গানাইজেশন থেকে মূলত তথ্য নিচ্ছে ইমিগ্রেশন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে এখন যেটা হবে যে ক্লাসে প্রেজেন্ট, কিংবা আপনি অন্য কোথাও কাজ করছেন, কিংবা সেমিস্টার বাদ দিয়েছেন, আপনি সেভিসকে সেটা জানাননি, এখন থেকে সেভিস অনেক শক্ত পদক্ষেপ নিবে, সরাসরি ইমিগ্রেশনকে জানিয়ে দিবে, এবং ইমিগ্রেশন যেটা করবে, আপনার ভিসা বাতিল হয়ে যাবে। আপনি বাংলাদেশে চুপ করে বসে আছেন, কোনো টেনশন নেই, আপনি হয়তো মনে করছেন
যে আগে ক্লাস প্রেজেন্স ঠিকমতো করেননি বা অন্যান্য বিষয়গুলোকে সেমিস্টার গ্যাপ দিয়েছেন, পরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার পুনরায় নিজের অবস্থান ব্যাখ্যা করে পুনরায় অ্যাডমিশন নিয়েছেন, এখন আর সেটা হবে না। এমন হতে পারে বাংলাদেশে চুপ করে বসে আছেন এবং আপনি যুক্তরাষ্ট্রে যখন আসবেন আপনাকে নিউ ইয়র্ক এয়ারপোর্ট বা হোয়াট এভার ইট ইজ যে কোনো জায়গা থেকে আপনাকে বাড়ি চলে যেতে হতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে শক্ত পদক্ষেপ। এমনকি যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন, অর্থাৎ যে কোনো শিক্ষার্থী, শুধু বাংলাদেশি শিক্ষার্থী না, যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে বলা হয়েছে যে আপনারা সেভিসকে জানাচ্ছেন না, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয়ে যে অর্গানাইজেশন আছে, আপনারা কোনো কারণে ক্লাস মিস দিচ্ছেন, অসুস্থতার কারণে ক্লাস মিস দিচ্ছেন, যে কারণে ক্লাস মিস দিচ্ছেন, কিংবা পড়াশোনা নিয়মিত করছেন না, কিংবা সেমিস্টার গ্যাপ দিয়েছেন, অল ইন ইনফরমেশন আপনাদের অর্গানাইজেশনে সেভিসকে জানাতে হবে। আদারওয়াইজ যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে আপনি হয়তো কোনো কারণে মিস দিয়েছেন, বাইরে হয়তো কোনো না বলে কাজ করছেন, কিংবা প্রেজেন্স ছিলেন না, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে এসে জানবেন যে আপনার ভর্তি ক্যান্সেল হয়ে গেছে, আপনার ভিসাও ক্যান্সেল হয়ে গেছে, আপনার ঠিকানায় সুন্দর করে চিঠি চলে যাবে। এইটাই ছিল মূল মেসেজ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ছাত্রছাত্রী যারা আছেন, শিক্ষার্থী, তারা সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আরিফ, আপনাকে এবং আর যারা আজকের অনুষ্ঠানে ছিলেন। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।